আজকে আমার জীবনের একটা স্মরণীয় দিন, কারণ প্রত্যেকটা মানুষের জন্য তার প্রথম স্টেডিয়ামে গিয়ে খেলা দেখাটা স্মরণীয় হয়ে থাকারই কথা এবং সকলের স্মরণীয় হয়ে থাকেও। আর আমার বয়সে হয়তোবা অনেকেই বেশ কয়েকবার স্টেডিয়ামে গিয়েছেন, কিন্তু দুর্ভাগ্যবশত আমার এর আগে কখনো স্টেডিয়ামে যাওয়া হয় নাই। আজকেই আমার প্রথম স্টেডিয়ামে গিয়ে খেলা দেখা হয়েছিল, ফলে আজকে আমার জীবনের জন্য এমন একটা স্মরণীয় দিন হয়ে গেছে যে স্মরণীয় দিনটা আমি ভুলে যেতে চাইলেও ভুলে যেতে পারবো কিনা সন্দেহ। যদিও আজকেও আমার স্টেডিয়ামে যাওয়ার কোনো ইচ্ছা বা প্ল্যানিং ছিল না, এক বন্ধুর সুবাদেই যাওয়া হয়। এবং যেহেতু আমি মিরপুর 2-এ পৌঁছেই গিয়েছিলাম খেলা দেখার উদ্দেশ্যে, ফলে আমি এই দিনটাকে আরও স্মরণীয় করে রাখার জন্য কিছু পতাকা কিনি এবং পাশাপাশি সকলেই আমরা 3 জনে একটা করে জার্সি ক্রয় করি এবং সেই জার্সিটা পরে খুব মনের উৎফুল্ল নিয়ে স্টেডিয়ামে প্রবেশ করি। দুর্ভাগ্যজনকভাবে স্টেডিয়ামে প্রবেশ করার সাথে সাথে দেখি অলরেডি 2টা উইকেট পড়ে গেছে। এখানে একজন হলো সাইফ হাসান, আরেকজন হলো সৌম্য সরকার। আর এই স্কোরবোর্ডটা দেখার সাথে সাথে যে টেনশন বা যে চিন্তাটা আমার মাথায় সাথে সাথে আসে, আসলে সৌম্য সরকারকে জাতীয় দলে কেন নেওয়া হয়? একটা প্লেয়ার যখন জাতীয় দল থেকে ছিটকে পড়ে যায়, সে অবশ্যই ন্যাশনালে ভালো খেলে, যার বিনিময়ে যার প্রতিদানে সে আবার জাতীয় দলে চান্স পায়। কিন্তু দুনিয়াতে হয়তোবা সৌম্যই এমন একটা প্লেয়ার যে কিনা জাতীয় দলে ব্যর্থ হওয়ার কারণে ছিটকে যায় জাতীয় দল থেকে, কিন্তু ন্যাশনালেও সে গণহারে ব্যর্থ হয়। ন্যাশনালে ব্যর্থ হওয়ার পরেও সেই দেশের ম্যানেজমেন্ট এবং কোচ তাকে আবার জাতীয় দলের সুযোগ দেয় এবং সে সকলের এক্সপেকটেশন অনুপাতে সে আবার ব্যর্থ হয় এবং তাকে আবার ছিটকে দেওয়া হয়। আবার সে ন্যাশনালেও ব্যর্থ হওয়ার পরে আবারও সে জাতীয় দলে চান্স পায়। আসলে জাতীয় দলে সে যে কি কারণে চান্স পায়, এটা কোনো যদি সায়েন্টিস্ট এমনকি নিউটনকেও আনা হয়, সেও মনে হয় না এর সূত্র বের করতে পারবে কোন সূত্রে সে জাতীয় দলে চান্স পায়। হয়তো বা তার ক্যাপাবিলিটি আছে, পারফরমেন্স নাই, তাই আমরা তার ক্যাপাবিলিটি দুয়েই পানি খাবো, পারফরমেন্সের প্রয়োজন নাই। আর তার চেয়েও ভয়ানক একটা বিষয় হলো, আমি যখন 2025 সালে স্টেডিয়ামে প্রবেশ করি, অবশ্যই আমি চিন্তা ভাবনা করি খেলাটা হবে, বা এই মেন্টালিটি নিয়ে প্রবেশ করি যে খেলাটা 280 থেকে 300 প্লাসের এমন একটা খেলা হবে যেটা কিনা খুব উপভোগ্য হবে। আর হতাশাজনকভাবে যখন আমি স্টেডিয়ামে প্রবেশ করি, সেখানে দেখি যে শান্ত এবং হৃদয় ব্যাটিং করতেছে। একজনের যে 63 বলে করছে 30-32 রান, আরেকজনে 50 করছে 88 বা 90 বল খেলে। এটা যে আসলে কতটা হতাশাজনক এবং কতটা ভয়ানক অভিজ্ঞতা, সেটা আসলে কাউকে বলে প্রকাশ করা সম্ভব না। এমনকি এটা হয়তো বা আমরা সকলেই অনুভব করি, আসলে এটা বলারও তেমন কিছু নাই। আর আমি খেলাটা এমনভাবে উপভোগ করলাম যে অনেক কষ্ট হলো, আসলে দেখার কিছুই ছিল না। আমি যদি এই খেলার মাঝখানে 1-1.5 ঘন্টা ঘুমায়ও থাকতাম এবং ঘুম থেকে উঠে স্কোরবোর্ডটা দেখতাম, আমার মনে হয় না এমন কোনো একটা ছিল, অকেশন ছিল বা এমন কোনো একটা মুহূর্ত ছিল এই খেলার মধ্যে যে আমি 1 ঘন্টা ঘুমে থাকার পরে উঠে যদি আমি স্কোরবোর্ড চেক করতাম, আমি সেই মুহূর্তটাকে মিস করার কারণে আফসোস বোধ করতাম। আমি পুরো খেলাটা দেখে যেভাবে খেলাটা উপভোগ করছি, আমি যদি খেলার মাঝখানে 1 ঘন্টা ঘুমিয়ে উঠে যদি খেলাটা দেখতাম, আমি ঠিক সেই পরিমাণেরই উপভোগ করতাম। আসলে খেলাটা এইরকম লেভেলের হতাশাজনক ছিল। আর এই ব্যাটিংয়ের হতাশা পরেও তার চেয়েও বেশি হতাশাজনক বিষয় হলো এই ম্যাচটা আমরা জিতেছি। আমরা 207 রান করছি, এই 207 রান করেও আমরা 74 রানে ম্যাচটা জিতেছি। এই জিতটা আসলে খুশির জিত না, একটা হতাশাজনক জিত এই যুগের ক্রিকেটের জন্য। আসলে আমরা তো যাই জিনিসটাকে উপভোগ করার জন্য, আসলে এইরকম খেলাকে আসলে উপভোগ করার মতো কিছু, এই জিতটাকে উপভোগ করার মতো কিছু, যে জিত নিয়ে আমি খুব
খুশি মনে স্টেডিয়াম থেকে বাইর হব এবং মনে করব যে না একটা উপভোগ্য দিন পার করলাম। এরকম কোনো কিছু ছিল কি না এই ম্যাচটাতে। আসলে এই জিতগুলো যে কতটা হতাশাজনক এবং কতটা বাজে আমাদের দেশের টিমের জন্য এবং দেশের ক্রিকেটের সমর্থকদের জন্য, এই বাজে খেলার কারণে বা এই বাজে পিচে খেলার কারণেই আমরা বাইরের দেশের যে কোনো টুর্নামেন্টে যখন খেলি সেখানে অপমানজনক একটা রেজাল্ট নিয়ে বারবার রিটার্ন আসি। কিন্তু বারবার রিটার্ন আসার পরেও আমরা মিরপুরের সেই কোয়ালিটির একটা 150-200 রানের একটা পিচের মধ্যে খেলি এবং সেই পিচের মধ্যে আমরা 150-200 রান করে আমাদের বিপক্ষ দলকে 120 রানে আটকে দিয়ে আমরা ম্যাচ জিতে যাই। এটা দেশের সমর্থকদের জন্য, ক্রিকেট সমর্থকদের জন্য যে কত বড় হতাশার একটা বিষয় সেটা আসলে বলার কিছু নয়। সবাই উপভোগ করে আর এই সবাই অনুভব করে। আর এটা যে সকলে অনুভব করে তার প্রমাণ হলো যখন আমি স্টেডিয়াম থেকে বাইরে হয়েছি, মিরপুরের রোডগুলো দিয়ে হাঁটতেছিলাম, এক একজন আমাদের দেখে অবাক হইতেছিল, কি আপনার কি ক্রিকেট খেলা দেখতে আসছিলেন? এই ক্রিকেট খেলাও কেউ দেখে? এরকম 3-4 গ্রুপ আমাদের জিজ্ঞেস করছে যে আসলে এই ক্রিকেট খেলা কি আসলেও মানুষ এখন স্টেডিয়ামে গিয়ে দেখে কিনা। তারা মনে হলো যে এটা কোনো পৃথিবীর অষ্টম আশ্চর্যের মতো কোনো বিষয়, তাদের প্রশ্নগুলো এরকম ছিল। আর এই খেলা আমাদের ধরন, এই মিরপুরের পিচ আমাদের ক্রিকেটকে ধ্বংসের মুখে নিয়ে যাচ্ছে।